নন্দন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোটে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. জুলফিকার ইসলাম। কানাডার বিভিন্ন প্রভিন্স সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় পৌঁছায়নি। তবুও কোভিড-19 ভ্যাকসিনের প্রভাবে এবং কোভিড-19 ভ্যাকসিনেশনের যথাযোগ্য প্রয়োগের মাধ্যমে কোভিড-19 প্রকোপ অনেকটাই কমে এসেছে। অত্যন্ত আনন্দের বিষয়, G20 সম্মেলনে G20ভুক্ত দেশগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 2022 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যার 70% মানুষ কোভিড ভ্যাকসিনের আওতায় আসবে। নিঃসন্দেহে এটি আশার কথা। আমরা যারা কানাডায় বসবাস করছি অথবা শুধু কানাডাতেই, কানাডা, আমেরিকা সহ বহির্বিশ্বে অবস্থান করছি, তাদের হৃদয় জুড়ে অবস্থান করছে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে আমরা দেশের কথা ভাবি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কথা ভাবি। আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা নন্দন টিভি আমাদের বাংলাদেশকে ঘিরে আয়োজন করেছি কোভিড-19 পরবর্তী বিশ্ব এবং বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে আলোচনা সভা। এই আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কমিউনিকেবল ডিজিজ স্পেশালিস্ট ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু। ডক্টর ইকবাল, নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং নন্দন টিভি সমস্ত কলাকৌশলী যারা আছেন সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ব্যক্তিগতভাবে ভালো আছি। কানাডায় আশা করি বেশ এনজয় করছেন। হ্যাঁ, কানাডায় আমি এইটাই প্রথম না, আমি কয়েকবারই এসেছি, তো অবশ্যই ভালো লাগছে। আমরা সবাই জানি যে আপনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কাজ করছেন এবং আপনি আইসিডিডিআরবিতে বিভাগীয় প্রধান হিসাবে কাজ করেছেন। তো এই কোভিড-19 পরিস্থিতিতে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে যদি একটু বর্ণনা করেন আমাদের, যে বর্তমানে আসলে কোভিড পরিস্থিতিটা কেমন? দেখেন, আসলে এই যে কোভিড-19 এটা আমাদের সবার জন্য ছিল এক সময় নতুন, বাট আমরা এমন একটা পর্যায়ে আপনাদের সাথে এখন কথা বলছি যে সময় কিন্তু ভ্যাকসিন বের হয়ে গেছে। আমরা যদি এটা দিয়েই 2 বছর আগে যেতাম তাহলে কিন্তু আমরা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ছিলাম এবং আমরা যে কাজগুলো করতে পেরেছি, ইভেন বাংলাদেশের মতো দেশ, আপনি দেখবেন, আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, আমাদের ভ্যাকসিন কিন্তু অনেক পরে এসেছে এবং আমাদের দেশে কিন্তু আপনার সেই রকমভাবে কিন্তু মৃত্যুবরণ করেনি। আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করে দেখবেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কিন্তু সবসময় ভালো একটা পরিস্থিতিতে ছিল। এবারে G8 সামিটে যেই প্রসঙ্গটা উঠে এসছে যে 2022 সালের মধ্যে যদি 70 থেকে 80% মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলেই কিন্তু আমরা এই প্রবলেম থেকে উঠে আসব। এবং এই প্রবলেমটা ফেস করতে গেলে আমাদের একমাত্র অস্ত্র কিন্তু ভ্যাকসিন না, বাট ওয়ান অফ দ্য মেইন টুলস হচ্ছে ভ্যাকসিন। আমরা যদি সবাই ভ্যাকসিনেটেড হই, পরবর্তীতে আমাদের ভ্যাকসিন দিলেই যে আপনার কোভিড হবে না, এইটা কিন্তু একটা ভ্রান্ত বা ভুল ধারণা মানুষের ভিতরে আছে। কিন্তু ভ্যাকসিনটা দিলে যেটা হবে, আপনার হসপিটালাইজেশনটা কমে যাবে এবং মৃত্যুর হারটাও কমে যাবে, যেটা কানাডা অত্যন্ত অগ্রগামী ভূমিকা রাখছে। তারা এখন বুস্টার ডোজের কথাও চিন্তা করছে এবং দেওয়া শুরুও করে দিয়েছে। এবং বাচ্চাদেরকে আপনার যদি 12 ইয়ার্স থেকে শুরু করে যে 18 ইয়ার্স 17 ইয়ার্স পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দিচ্ছে, অলরেডি আমি যতটুকু খবর পেয়েছি যে কানাডার মতো দেশে আপনার 81% থেকে শুরু করে 85% মানুষ, কিছু কিছু প্রভিন্স বাদে সবাই তো আপনার ভ্যাকসিনেটেড হয়ে গেছে। এই যে সিস্টেমগুলো, প্লাস আমাদের দেশের সাথে এখানে পার্থক্যটা আমার খুব একটা চোখে পড়েছে অ্যাজ এ স্পেশালিস্ট হিসাবে আমি বলতে চাচ্ছি যে যখন আমি এখানে দেখছি মানুষজন হাঁটা চলা করছে, তারা মাস্ক পরলো বা পরলো না সেটা ইস্যু না, কিন্তু যখনই কোনো মলে যাচ্ছে বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে তারা মাস্কটা বাধ্যতামূলকভাবে পরতে হচ্ছে। প্লাস আপনার যদি কোনো মলে গিয়ে আপনি খেতে চাচ্ছেন বা কোনো রেস্টুরেন্টে গিয়ে যখন আপনি খেতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি ডাবল ভ্যাকসিনেটেড কিনা সেই কার্ডটা কিন্তু শো করতে হচ্ছে, যেটা আমাদের দেশে নেই। তো এই জিনিসগুলো শিক্ষা নিয়ে আমি সেটা চেষ্টা করব যে আমাদের ওখানে ইমপ্লিমেন্ট করা যায় কিনা বা করলে ভালো হয়। এই কারণ আমাদের দেশে দেখেন, আমরা কিন্তু ভ্যাকসিন প্রডিউস করি না এবং আমাদের ভ্যাকসিনটা অন্যান্য দেশের উপর নির্ভর করে। এবং আপনি দেখবেন বিভিন্ন দেশে আপনার এই ভ্যাকসিন দিতে গিয়ে কিন্তু অনেক অরাজকতা, অনেক সমস্যার তারা সম্মুখীন হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইয়েস,
আপনার ভ্যাকসিন ইজ ওয়ান অফ দ্য টুলস, বাট মেইন ইস্যু যেটা আমাদের যেটা প্রিভেন্টিভ সাইড যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই যে স্বাস্থ্য বিষয়ে চিন্তা করা, যে আমার কিন্তু এখন যেমন ধরেন আমি একটু দ্বিমত করি, যেমন প্রেসিডেন্ট বাইডেন একবার বলে বসেছেন যে ইউ ক্যান ওপেন ইউর মাস্ক, উইচ ওয়াজ টোটালি আ রং মেসেজ আমার কাছে ব্যক্তিগতভাবে বলছি, এই কারণে যে আপনি মাস্কটা পরতেই হবে। এটা শুধু আমেরিকা বা কানাডার ইস্যু বলছি না, আমি অ্যাজ আ হোল বলছি যে এখন দেখেন আফ্রিকার অনেক দেশ আছে এখনও 8% 7% তাদের ভ্যাকসিনেশন রেঞ্জ। আপনি কি কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগে আজকে বা আগামীকালকে থেকে মনে হয় কানাডার সাথে আপনাদের বর্ডারটা ওপেন হয়ে যাবে, আমেরিকার সাথে কানাডার বর্ডার। এবং প্রথমে যেটা ছিল সেটা ছিল এরকম যে যারা এখানে বাই রোড আসা যাওয়া করবে তাদেরকে কোনো পিসিআর টেস্ট বা কোনো টেস্টই করা লাগবে না, এবং আমেরিকা কিন্তু সেই দিকেই আগাচ্ছিল। বাট আমি গত পরশু দিন বা তার আগের দিন দেখলাম ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটা কথা খুব সুন্দর বলেছে, এটা আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে যে আপনি যেতে পারেন, বাট যখনই আপনি কানাডায় ঢুকবেন ইউ হ্যাভ টু ডু এ পিসিআর টেস্ট, উইচ ইজ মানে বেসিক্যালি ইজ রিকোয়ার্ড। ভ্যাকসিন আপনাকে প্রোটেকশন দেবে, কিন্তু কতখানি প্রোটেকশন দেবে? আপনার মাস্কটা পাবলিক প্লেসে পরাটা খুবই খুবই জরুরি। এবং শুধু যে আপনার মাস্ক তা না, আমাদের ডিস্টেন্সটা মেনটেন করা এবং আমাদের স্যানিটাইজেশন, এই তিনটা জিনিস আমাদের চালিয়ে যেতে হবে। অ্যাটলিস্ট সারা বিশ্ব যখন 70-75 বা 80% ভ্যাকসিনেটেড হবে, সারা বিশ্ব বলতে আমি সেই প্রত্যন্ত আফ্রিকা দেশ থেকে শুরু করে সব দেশের কথাই বলছি, তারপরেও কিন্তু আমাদের ফিউচারের দিকে তাকিয়ে আমাদের কিন্তু এই প্রিভেন্টিভ প্রোগ্রামগুলো রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা আবার বিপদে পড়তে পারি। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।